Hey, what's up guys? Welcome back once again. আজকের গল্পের শুরু হয় একটি নৌকা দেখানোর মধ্য দিয়ে, যার উপরে কিছু জেলে মাছ ধরার জন্য একটি ছোট দ্বীপের দিকে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে আকাশ থেকে কিছু একটা পড়তে দেখা যায়। ওটা দেখতে অনেকটা উল্কাপিণ্ডের মতো মনে হচ্ছিল। তখন ক্যাপ্টেনের মনে হলো হয়তো কেউ ফ্লেয়ার ছুঁড়েছে, অর্থাৎ কেউ হয়তো বিপদে পড়েছে, তাদের সাহায্যের প্রয়োজন। আর সেই কারণেই তারা সেই দিকে এগিয়ে যায়। কিন্তু এই জিনিসটা তাদের জন্য কতটা ভয়ানক হতে পারে তা তারা কখনো কল্পনাও করেনি। ঘটনাস্থলে পৌঁছনোর পর অদ্ভুত এক অজানা শক্তি তাদের বারবার জলের নিচে টেনে নিয়ে যাচ্ছিল। এটা কোনো হাঙর বা মাছ ছিল না, কারণ কোনো হাঙর বা মাছই এত উপরে উঠে আসতে পারে না। নিশ্চয়ই এটা এমন কিছু যা এর আগে কেউ কখনো দেখেনি, আর যদি দেখেও থাকে তবে তা হয়তো বহু শতাব্দী আগের কথা হতে পারে। নৌকায় থাকা লোকগুলো সেই জীবটিকে দেখতে পেল ঠিকই, কিন্তু তারা আর এই অবস্থায় রইল না যে কাউকে এর খবর দিতে পারে, কারণ তাদের মধ্যে এখন আর কেউই বেঁচে নেই। আজব জীবটা সবাইকে মেরে ফেলেছে। দৃশ্য পরিবর্তন হলে ওশো নামের এক ব্যক্তিকে আমরা দেখতে পাই, যে সবসময় নেশার ঘরে থাকে। যদিও সে এই দ্বীপের ডেপুটি ইনচার্জ, তবুও তার মদ খাবার অভ্যেস চায় না। আজ তাকে এক নতুন অফিসারকে রিসিভ করতে যেতে হয়, যে একজন মেয়ে, যার ট্রান্সফার এই দ্বীপে হয়েছে। মেয়েটির নাম লিজা, যে ওশুর থেকে ঠিক উল্টো স্বভাবের। সে খুব হাসিখুশি ও চঞ্চল। লিজা নানা বিষয়ে কথা বলে, কিন্তু ওশু তার কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দেয় না, শুধু তাকে চুপ থাকতে বলে। এরপর পুলিশ স্টেশনে পৌঁছনোর পর লিজার দেখা হয় তাদের হেড বা প্রধানের সাথে, যিনি বেশ ভদ্র। তিনি জানান যে তাকে কিছু কাজের জন্য দ্বীপের বাইরে যেতে হবে, তাই তিনি এই ছোট শহরের দায়িত্ব লিজার হাতে দিয়ে যেতে চান। তখন লিজা তার দায়িত্ব গ্রহণ করে, কিন্তু ওশো এতে খুশি হয় না। তার মতে সেই তো ছিল এইসব সামলানোর জন্য, শুধু শুধু লিজাকে ডেকে আনা হয়েছে। তখন প্রধান তাকে মনে করিয়ে দেন যে তুমি সবসময় নেশায় থাকো, তাই তোমার ওপর এত বড় দায়িত্ব দিয়ে ভরসা করা যায় না। তখন ওশো আর কোনো তর্ক করে না, কারণ বেশি কথা বললে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে আমরা দুজন জেলেকে সমুদ্রের তীরে দেখি। তাদের মধ্যে কথোপকথন চলছিল। একজন জানায় যে সে আজ এমন এক অদ্ভুত কিছু ধরে এনেছে যা সে বুঝতে পারছে না জিনিসটা কি। অন্যজন সেটা দেখতে জালের কাছে যেতেই সেই জীবটি তার উপর এক ধরনের তরল স্প্রে করে দেয়, কিন্তু ওটা বিষাক্ত ছিল না। জেলেটি ভাবে এটা হয়তো কোনো দামি প্রাণী বা মাছ হবে, তাই সে ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের বাথটাবের জলে রেখে দেয়, যাতে ওটা বেঁচে থাকে। এদিকে কিছু লোকজন দেখতে পায় সমুদ্র সৈকতে কিছু মৃত তিমি ভেসে এসেছে। আসলে এটা খুবই অদ্ভুত ঘটনা ছিল। লিজা ও ওশো এগুলো দেখতে সেখানে যায়, আর সেখানে একজন ডাক্তার আগে থেকেই উপস্থিত ছিলেন। তিনি জানান এগুলো আজ নয়, বরং বেশ কয়েকদিন আগেই মারা গেছে, এবং এদের শরীরে পাথরের সাথে ধাক্কা লাগার চিহ্ন আছে, আর পাথরের আঘাতেই এদের মৃত্যু হয়েছে। ওশো এই কথা বিশ্বাস করতে পারে না, কারণ এই মাছগুলো কোনো সাধারণ মাছ নয়, এগুলো তিমি মাছ, আর তিমি মাছ বেশ কয়েক কিলোমিটার দূর থেকেই তাদের বিপদের সংকেত বুঝতে পেয়ে যায়। আর এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এরপর ওশো লিজাকে নিয়ে প্যাডি নামের এক ক্রেন অপারেটরের কাছে যায় এবং তাকে সমুদ্র সৈকতে পড়ে থাকা মৃত তিমি ও আবর্জনা পরিষ্কার করে নিয়ে আসতে বলে। তখন সে তার সঙ্গীদের নিয়ে সৈকত পরিষ্কার করে ফেলে। প্যাডি কাজ শেষ করে ফেরার পথে দেখে সে ভুল করে একটা জিনিস সমুদ্রের কাছে ফেলে এসেছে। তখন প্যাডি তার এক কর্মীকে সেটা আনতে পাঠায়। সেই কর্মী সৈকতে গিয়ে অদ্ভুত কিছু ডিম দেখতে পায়। সে ওগুলো ভালো করে দেখার চেষ্টা করে। তখন কোনো এক অজানা জীব যেন তাকে সমুদ্রের দিকে টেনে হিচড়ে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও সে তার থেকে বাঁচতে পারে না। আর এদিকে গাড়িতে বসে সন্ধ্যা হয়ে গেছিল প্যাডি। তার দেরি দেখে অনেকক্ষণ অপেক্ষা করেও সে না আসায় প্যাডি নিজেই তাকে খুঁজতে আবার সৈকতে যায়, কিন্তু তাকেও সেই জীব একইভাবে সমুদ্রে টেনে নিয়ে যায়। তার কোনো হদিস পাওয়া যায় না। পরের সিনে আমরা দেখি একটা হোটেলের বারে ওশো মাঝে মধ্যে মদ পান করার জন্য আসত, আর লিজাও সেই একই হোটেলে থাকার জন্য উঠেছিল। সে ওশোকে সেখানে দেখে অবাক হয় আর বিরক্ত হয়ে ওপরে চলে যায়। ওই বারে তখন সেই জেলেটিও ছিল, যে বাথটাবে জীবটিকে ধরে রেখে এসেছিল। সে নেশার ঘোরে সবাইকে বলে যে সে এমন এক অদ্ভুত প্রাণী ধরেছে এবং সেটা অনেক টাকা দিয়ে বিক্রি করবে, আর সে বড়লোক ও ধনী হয়ে যাবে। সেও ওশোর মতো অনেক মাতাল হয়ে গিয়েছিল। সেই জেলে মনে করে সমুদ্রে এমন একটা জীব পেয়েছে যা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এটা সে পেয়ে গেছে, বাজারে যার অনেক দাম আছে। তার এসব কথা ওশোর কাছে মিথ্যে মনে হয়, কারণ সে নেশা করে এখন আবোল তাবোল বলছে, তাই ওশো তার কথায় কোনো পাত্তাই দেয় না। অন্য এক দৃশ্যে দেখা যায় দ্বিতীয় জেলেটি তার ঘরে ঘুমাচ্ছিল। বাইরে প্রবল বৃষ্টি। দরজায় কলিং বেল বাজে। দরজা খুলতেই সে দেখে প্যাডিকে বাইরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এই দৃশ্য দেখে সে স্ত্রীকে ডাকে। তখন সে ঘটনা কি বোঝার জন্য বাইরে যায়, আর ঠিক তখনই কোনো এক জিপ তাকে টেনে নিয়ে যায়। তার স্ত্রী ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। তারপর ওপরে তার স্বামীর চিৎকারের শব্দ শুনতে পায়, আর এক ধরনের আজব ছায়া ও গন্ধ পায়। তাতে সে খুব ভয় পায়। কিন্তু চিমনির ওপর দিয়ে সেই বিশাল দানবটি ঘরে প্রবেশ করে এবং ওই মহিলাকেও টেনে নিয়ে যায়। অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই স্বামী স্ত্রী দুজনেই গায়েব হয়ে যায়। এদিকে প্রথম জেলেটি বাড়ি ফিরে বাথরুমে গিয়ে দেখে বাথটাব খালি এবং সারা ঘরে অদ্ভুত তরল লেগে আছে। আর ঘরের দেয়ালে আজব জীব দেখে এবং ভয় পেয়ে যায়, কারণ এর আগে কখনো এমন কিছু সে দেখেনি। হঠাৎ দেয়াল থেকে সেই জীবটি, যা এক ধরনের মিউটেন্ট অক্টোপাস, তার ওপর আক্রমণ করে বসে। তবে অনেক সময় ধস্তাধস্তির এক পর্যায়ে জেলেটি কোনো মতে ওটাকে মেরে ফেলতে সক্ষম হয়। পরদিন লিজা হোটেলের নিচে বারে এসে ওশোর ব্যাপারে খোঁজখবর নেয়, কারণ গতকাল রাতে তাকে এখানে দেখার পর থেকে তার প্রতি সে একটা দুর্বলতা অনুভব করতে শুরু করে। লিজা ওশোর স্ত্রী সম্পর্কে জানতে চায়, তখন বারের মালিক তাকে বলে ওশো একাই থাকে, তার স্ত্রী নাই। তখন ওশোর কাছে জেলের ফোন আসে। এরপর তারা ওই মরা জীবটাকে নিয়ে ল্যাবে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা অক্টোপাসের এক মিউটেন্ট প্রজাতি, যা রক্ত এবং জল দুটোই খেয়ে বেঁচে থাকে। এদের জীব দেখে বোঝা যায় এরা কতটা ভয়ঙ্কর। ডাক্তার একটি ডিম দেখান, যা তিনি সৈকতে পেয়েছিলেন। ধারণা করা হয় এই ডিমগুলো এদেরই। এদিকে সমুদ্রের কথা শুনেই ওশোর সেই ক্রেন অপারেটরের মনে পড়ে যায়, যাকে সে তিমি মাছ সরিয়ে সৈকত পরিষ্কার করতে পাঠিয়েছিল। সে এখন পর্যন্ত কিছুই বলেনি, এসে দেখাও করেনি। তাই লিজাকে নিয়ে সোজা সেখানে চলে যায়। আর যখন তারা সেখানে যায়, তখন শুধু তার খালি গাড়ি সেখানে দেখতে পায়। এই সময় তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে। ওশো এবার সেই নিখোঁজ কর্মীর কথা ভাবে। তারা খুঁজতে গিয়ে ওই জেলে দম্পতির ফাঁকা বাড়ি দেখতে পায়। বাড়ির ছাদে গিয়ে তারা ছড়ানো ছিটানো ছেঁড়া জামাকাপড় এবং সেই নিখোঁজ কর্মীর কাটা মাথা দেখে ভীষণ ভয় এবং অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে পরিস্থিতি ভয়ানক। জেলেটি জানায় যে লাতে এক বিশাল দানব এসে তার দেওয়াল ভেঙে সেই জীবটি নিয়ে গেছে, যা সে ধরেছিল। ওশো বুঝতে পারে এদের একজন কুইন বা রানী আছে, যে তার ডিমগুলো রক্ষা করছে। তারা মানচিত্র দেখে রাস্তা বের করে এবং ধারণা করে যে কুইন কোথায় থাকতে পারে, এবং লিজাকে নিয়ে সেখানে যায়। একটি গুহার ভেতরে তারা নিখোঁজ ক্যাপ্টেনের কাপড়চোপড়, জ্যাকেট এবং প্রচুর ডিম দেখতে পায়। সেখানে কুইন তাদের দেখেই ভয়ানক আক্রমণ করে দেয়, কিন্তু তারা কোনো মতে পালিয়ে আসে, কারণ এই জীবগুলো দিনের আলো বা রোদে বেরোতে পারে না। তারা ল্যাবে ফিরে ছোট জীবটার উপর পরীক্ষা চালায় যে কিভাবে এদের মারা যায়। আগুন বা সাধারণ আঘাতে এরা মরে না, বরং জল পেলে আবার জ্যান্ত হয়ে ওঠে। হঠাৎ জীবটি ওশোকে আক্রমণ করে বসে। তখন জেলে জীবটিকে বিভিন্নভাবে আক্রমণ করে মেরে ফেলে আর ওশোকে বাঁচায় এবং বলে, কাল রাতে যখন ওটা আমাকে আক্রমণ করেছিল, তখন আমি মদের নেশায় ছিলাম, তাই ওটা আমাকে কামড়াতেই দুর্বল হয়ে পড়েছিল। তারা বুঝতে পারে রক্তে অ্যালকোহল বা মদ থাকলে তা এই জীবদের জন্য বিষের কাজ করে, তারা আক্রমণ করতে পারে না। ওশো তখন মদের বারের মালিককে বলে, আজ গ্রামের সবাইকে তুমি বিনামূল্যে মদ খাওয়াতে হবে, কারণ আজ রাতে বড় ধরনের ঝড় আসছে। আজ বৃষ্টি হবে, আর বৃষ্টির সাথে সাথে এই দানবগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। বাঁচার একমাত্র উপায় হল সবাইকে মাতাল হয়ে থাকতে হবে, যাতে মদ খাওয়ার কারণে তাদের রক্ত বিষাক্ত হয়ে যায় এবং দানবরা তাদের খেতে না পারে। আর তখন সন্ধ্যার সময় সবাই মদের বারে জড়ো হয় এবং মদ খেতে শুরু করে। ওশো আর লিজাও প্রচুর মদ খেয়ে ফেলে এবং নেশার ঘোরে লিজা ওশোকে ভালোবাসার কথা বলে। ওশো তাকে তার ভালোবাসার কথা জানায় আর বলে, আমি তোমাকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছিলাম। এদিকে বাইরে এক ব্যক্তি টয়লেট করতে গেলে ছোট দানবগুলো তাকে আক্রমণ করে এবং শেষে বিশাল কুইন তাকে খেয়ে ফেলে। দানবরা বাইরে থেকে আবার আক্রমণ শুরু করে। ওশো ও লিজা বুঝতে পারে এখন তাদের কিছু একটা বড় ধরনের কৌশল করতে হবে, যাতে দানবদেরকে একেবারে ধ্বংস করা যায়। তারা বারের সবাইকে ভেতরে জড়ো হয়ে থাকতে বলে, আর তারা বাইরে যায় কুইনকে মারার জন্য।
প্ল্যান করে কিভাবে দানবের কুইনকে গায়েল করবে। পরিকল্পনা অনুযায়ী তারা কৌশলে কুইনকে নির্মাণাধীন কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাবে এবং সকাল না হওয়া পর্যন্ত আটকে রাখবে। এরপর ওশো কুইনকে রাগিয়ে তোলে আর নিজের দিকে আকর্ষণ করে। কুইন ওশোকে আক্রমণ করতে আসে আর পাগুলের মতো ওশোকে আক্রমণ করে। ঠিক তখন সুযোগ বুঝে লিজা ক্রেন চালিয়ে কুইনকে আঘাত করতে থাকে। কিন্তু কুইনও হার মানার পাত্র নয়, সহজে মরছিল না সে, আরও ভয়ঙ্করভাবে আগ্রাসী হয়ে ওঠে। ওশো তখন বিপদে পড়ে যায়। লিজা কি করবে বুঝতে পারছিল না। অনেক চেষ্টার পর একটা বুদ্ধি বের করে। তখন সে পেট্রোল এবং বিস্ফোরক জাতীয় কেমিক্যাল ব্যবহার করে। শেষে লিজা পেট্রোলে আগুন ধরিয়ে দেয় এবং এক বিশাল বিস্ফোরণ হয়। তখন কুইন মারা যায়, আর বাকি ছোট জীবগুলো সকালের সূর্যের আলো ফুটতেই সূর্যের তাপে মারা যায়। পরদিন সকালে লিজা এবং ওশো বিধ্বস্ত অবস্থায় কিন্তু জীবিত ফিরে আসে। তারা বুঝতে পারে যে তারা শেষ পর্যন্ত বেঁচে গেছে। আর মুভিটি এখানেই শেষ হয়। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।